সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে। সাথে রয়েছি আমি দোলা ডলরেস। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। যেন মাছ ধরার নৌকা মেরামত করে আগেই প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা। সংশ্লিষ্টরা প্রস্তুতি নিচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে নদী পাড়ের মাছের আড়তগুলো। আর মাত্র কয়েক ঘন্টা পর নদীতে মাছ শিকারে নামবেন জেলেরা। এর আগে গত 4 অক্টোবর থেকে নদীতে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। মাছ ব্যবসায়ীরা জানান অন্যবারের তুলনায় এবার নিষেধাজ্ঞা ছিল অনেকটাই নড়বড়ে। এই সুযোগে জেলেরা প্রচুর ইলিশ শিকার করেছে। যারা নিষেধাজ্ঞা মেনে নদীতে যায়নি তারা কেউ মহাজন থেকে কেউ এনজিও থেকে ঋণ নিয়ে সংসার চালিয়েছেন। এবার নদীতে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা করছেন জেলেরা। নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হওয়ার আরও খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শালি। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আমাদেরকে জানাবেন। এবং দীর্ঘদিন তো নিষেধাজ্ঞা ছিল, সেক্ষেত্রে জেলেদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি তারা আসলে কিভাবে কাটিয়ে উঠবেন বলে মনে করছেন? দোলা, আসলে আপনি যেমনটা জানতে চাচ্ছেন, আমি এই মুহূর্তে রয়েছি তালতলী মাছ বাজারে, যেখানে আসলে দেখা গেছে শুধুমাত্র পাঙ্গাস মাছই এবং বাজার শূন্য সেটা কিন্তু দেখা গেছে। অন্য মাছ কিন্তু তেমন দেখা যায়নি। পাঙ্গাস মাছ তাও কিন্তু বিক্রি হচ্ছে, যেটার বড় সাইজের সেটা বিক্রি হচ্ছে 220 টাকা করে। এছাড়া যারা যেগুলো ছোট রয়েছে সেগুলা 150 থেকে 170 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া অন্য কোনো মাছ কিন্তু তেমন দেখা যায়নি। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই যে অবরোধ দিয়েছেন এবং সেই অবরোধে মাছের দাম ছিল অনেক চওড়া, শুধুমাত্র যেগুলো ঘেরের মাছ রয়েছে সেগুলো বিক্রি হয়েছে। এতে আসলে তাদের অনেক লস হয়েছে, তারা বেচা বিক্রি কিন্তু তেমন করতে পারেনি, সেটা কিন্তু দেখেছি। এই যে 22 দিন যে অবরোধ ছিল, সেই অবরোধে 25 কেজি মাত্র চাউল দিয়েছে। এক একটা পরিবারে প্রায় 6 থেকে 7 জন করে রয়েছে সদস্যরা। তারা কিন্তু আসলে এই 25 কেজি চালে তারা অসন্তুষ্ট প্রকাশ করেছে। পাশাপাশি তারা বলেছেন সরকারের তরফ থেকে যদি আর্থিক সহায়তাটা করতো তাহলে হয়তো তারা একটু ঘুরে দাঁড়াতে পারতো। এবং গেল যে 65 দিন যে অবরোধ ছিল তখন কিন্তু নদীতে মাছ শিকার করতে গিয়ে জেলেরা কিন্তু তেমন মাছ পায়নি। এটা নিয়েও কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে মাছ বাজার, তারা কিন্তু তাদের মাথায় হাত ছিল যে এরকম চললে তাদের আসলে এই ইলিশ মাছ বেচা কিনা বা এই আড়তদারি চালানো সম্ভব না। এবং যারা এই মাছের যারা সাথে রয়েছেন যুক্ত জেলেরা, তারাও কিন্তু নদীতে মাছ শিকার করতে গিয়ে খালি হাতে ফিরেছেন। তাদের কিন্তু দাদন নেওয়া ছিল, কিস্তি ছিল, সেগুলো তারা পরিশোধ করতে পারেনি। এই 22 দিন পর কিন্তু আজকে মধ্যরাত থেকে তারা কিন্তু মাছ শিকার করতে যাবে। সকল প্রস্তুতি ইতিমধ্যে জেলেদের শেষ হয়েছে। অনেকে বিকেল বেলায় শুরু হবে গভীর সমুদ্রে যারা যায়, এবং বিষখালী, পায়রা, বলেশ্বর এবং এখানে যে 3টি নদী রয়েছে তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন কখন এই অবরোধ শেষ হবে এবং মাছ শিকার করবে। তারা আশা করছে যে কাঙ্ক্ষিত ইলিশ পাবেন এবং ইলিশ পেলে হয়তো তাদের মুখে একটু হাসি ফুটবে। কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে আগের মতো যে ইলিশ কিন্তু তারা পাচ্ছেন না। এতে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং তারা কিন্তু ব্যবসায়ীরা কিন্তু ভালো নেই, সেটাও কিন্তু তারা জানে। সে একমাত্র পাঙ্গাসের উপর তারা নির্ভরশীল রয়েছে। এবং যেগুলো পাঙ্গাস, এছাড়া তেলাপিয়া এবং রুই মাছ রয়েছে, যেগুলো আমাকে যেটি জেলেরা অভিযোগ করেছিলেন যে নিষেধাজ্ঞা এবার অনেকটাই নড়বড়ে ছিল, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য পেয়েছেন আপনারা? প্রশাসনের তরফ থেকে আমরা যেটা দেখেছি যে নদীতে অনেক অসাধু জেলেরা নেমেছেন অবরোধের সময়। তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের যে ক্ষতিগ্রস্তটা, যে জাল ধরে নিয়েছেন, ট্রলার ধরে নিয়েছেন, জাল পুড়িয়ে দিয়েছেন বেশ কিছু। আজকে সকালেও দেখা গিয়েছেন যে একটা উৎসবের মতো তারা কিন্তু নদীতে নেমেছেন এবং সেখানে অনেক ট্রলার কিন্তু ধাওয়া দিয়েছেন কোস্টগার্ড এবং মৎস্য কর্মকর্তারা, সেটাও কিন্তু দেখেছি। কিন্তু তাদের আসলে এই মুহূর্তে যে অবস্থাটা ছিল জেলেদের বা আড়তদারদের, তাদের আসলে কোনো প্রকার মাছ না থাকার কারণে তারা কিন্তু হতাশায় ছিলেন। এই কারণে তারা লোভে পড়ে অনেকেই এই মাছ শিকারে গিয়েছিলেন। এবং সেখানে কিন্তু গতকালকে আমরা দেখেছি তালতলীতে প্রায় 35টি ট্রলার কিন্তু আটক করেছিলেন কোস্টগার্ড, সেটা কিন্তু আমরা দেখেছি। এই ছিল দোলা, বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য অবরোধের। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শালি। নীলফামারীর গ্রামাঞ্চলে চলছে আগাম আলু চাষ।
তাই ব্যস্ত চাষিরা। তবে সার, বীজ ও কীটনাশকের বাড়তি দামের কারণে উৎপাদন ব্যয় নিয়ে শঙ্কায় কৃষকরা। হেমন্তকাল আলু চাষের উপযুক্ত সময়, তাই মাঠ জুড়ে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন নীলফামারীর কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন বেশি হওয়ার আশা তাদের। তবে বাজারে সার ও কীটনাশকের দাম নিয়ন্ত্রণে না থাকায় বেকায়দায় পড়েছেন চাষিরা। আমরা আগাম আলু লাগাই, 10 থেকে 15-20 হাজার টাকা খরচ হয়। গাড়ি আবাদ সিবাদ করি, তারপরও দেখি আমাদের তারপরও লাভ হয়। 6 বিঘা জমিতে আলু করছে, সারের দর বেশি, হ্যাঁ আলুর দর কম। সারও সংকট, এই কারণে আবহাওয়া ছিল একটু গরম, এই কারণে আগাম আলু গাড়ি নেই। কৃষকরা জানান, জেলার খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকায়। অবশ্য নতুন আলুর চাহিদা ভালো থাকায় তা 80 থেকে 100 টাকায় বিক্রি করা যায়। আগাম আলু উৎপাদন কম হলেও দাম ভালো থাকলে পুষিয়ে যায়। আমাদের বাইরে তো ইনকাম নাই, ওই শুধু ফসলের পর চলি। আর এই ফসলের পর লেখাপড়া সম্পূর্ণ সব মানে সাদাই শুধু সব। আর যারা সিন্ডিকেট করেছে করতে এসে ডিলারে সার পাওয়া যায় না। যদি এই আলুটা যদি বিদেশে রপ্তানি হইতো তা কিছু হয়তো আমাদের ফায়দা হইতো, কিন্তু যে পরিস্থিতি দেশের। কৃষি বিভাগ জানায়, নীলফামারী জেলায় 22,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আগাম আলু চাষ হয় 8,000 হেক্টর জমিতে। দীপ্ত, বার্তাকক্ষ। গত সপ্তাহের শেষ দিনের লেনদেন আর সূচকের ইতিবাচক ধারার মধ্যেই আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। এর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে দৈনিক লেনদেন দাঁড়ায় 468 কোটি টাকায়। এছাড়া ঢাকার বাজারে সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে যায় 6,059 কোটি টাকা, আর দৈনিক গড় লেনদেন হয় 427 কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গত 5 কার্যদিবসে সূচক ও লেনদেনের ক্ষেত্রে কিছুটা চাঙ্গাভাব ফিরে এসেছে। সপ্তাহ শেষে ডিএসসিতে গড় লেনদেন গিয়ে ঠেকে 427 কোটি টাকায়। এর সাথে সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে হয় 7,05,343 কোটি টাকায়। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইএক্স সূচক 55 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 5,149 পয়েন্টে। সব মিলিয়ে ঢাকার শেয়ার বাজারে সপ্তাহের শুরুর দিকে সূচকের নেতিবাচক ধারা থাকলেও শেষ দিকে ঘুরে দাঁড়ায়। সরকার যদি এটার দিকে না তাকায় তাহলে আমরা বিনিয়োগকারী যারা আছি তাদের খুব ক্ষতি হচ্ছে। আমার মনে করেন এখানে প্রায় 50 লাখ টাকার শেয়ার আজকে আমি বিক্রি করলে আমি পাবো 3 লাখ টাকা 4 লাখ টাকা। তাহলে আমার এই টাকা যে চলে গেল, তাহলে আমি এই টাকা কীভাবে ফেরত পাবো? তাহলে সরকার যদি এগুলো আমাদের দিকে না তাকায় তাহলে আমরা এই শেয়ার বাজার থেকে 1 টাকাও বাইর করতে পারবো না, নিতেও পারবো না। ওই টাকাটা বেনিশ হয়ে যাবে। লেনদেন আস্তে আস্তে কমে যাচ্ছে, 300 কোটি টাকার দ্বার প্রান্তে চলে আসছে। আমরা মনে করি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বাঁচাতে হলে এই মার্কেটকে মানে কর্তৃপক্ষ যারা আছে তারা ভালো করতে হবে। এখানে যেই বায়ারও নাই সেলারও নাই। পুরো সপ্তাহ জুড়ে নানা ধরনের গুজব আর মার্জিন রুলের পরিবর্তন নিয়ে বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করেছে। লোক ভয় পেয়ে ইনভেস্ট করতেছে না, গুঞ্জন শুই না মানুষে সব শেয়ার বিক্রি করে দিয়ে মানে চলে যাইতেছে। এ অবস্থায় পুঁজিবাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণ, এক্সচেঞ্জ সমূহে কার্যকর প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা, সিকিউরিটিজে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি বলে জানান বাজার বিশ্লেষকরা। মার্জ হতে যাওয়া 5 ব্যাংককে বিনিয়োগকারীদের স্বার্থ দেখা উচিত বলে মনে করেন তারা। ট্রেন্ডটা অনেক শার্পলি ডাউন ছিল, কিছু স্পেসিফিক কিছু কারণে ছিল। যদি আমি সেক্টর ওয়াইজ বলি, সেখানে ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টরে ছিল মার্জার ইস্যুতে এবং ডিলিস্টিং ইস্যুতে একটা স্ট্রেস ছিল কিছু কিছু কোম্পানির মধ্যে। টেক্সটাইল সেক্টরে ডিভিডেন্টের সময় টেক্সটাইল সেক্টরগুলো ভালো ডিভিডেন্টের, কোন কোম্পানি ভালো ডিভিডেন্ট দিচ্ছে, তা কোনো কোম্পানি ইপিএসের সাথে ভালো ডিভিডেন্ট দিচ্ছে না, সেগুলো অবজার্ভ করার বিষয় ছিল। পলিটিক্যাল একটু ইনস্টেবিলিটি ছিল। আমাদের বিএসসিসি কিছু সংস্কার মধ্যে কিছু রুলস রেগুলেশনের কারেকশনের ইস্যু ছিল, সেটা বিশেষ করে মার্জিন রুল ইস্যুতে বিনিয়োগকারীরা খুব বেশি স্বস্তি পাচ্ছিল না। শেয়ার বাজারের বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে দেখে শুনে বিনিয়োগের পরামর্শ দিয়েছে বিএসইসি। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। চাল রপ্তানি অব্যাহত থাকার পরও দেশের বাজারে চিকন চালের দাম কমছে না। এছাড়া শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধির সাথে দামও কিছুটা কমতে শুরু করেছে। দিনাজপুর বাহাদুর বাজার থেকে আরও জানাতে এই মুহূর্তে সহকর্মী সুলতান মাহমুদ যুক্ত হয়েছেন আমার সাথে। সুলতান,
যেটি বলছিলাম যে চাল রপ্তানির পরও দাম কমছে না, সেক্ষেত্রে আসলে সংশ্লিষ্টরা কি বলছেন এটি জানাবেন। এবং আরেকটি বিষয় যে সরবরাহ বাড়লেও সবজির দাম কেন ক্রেতার নাগালে আসছে না? দোলা, আপনি জানেন যে দিনাজপুর সহ যে এই উত্তর অঞ্চলে কিন্তু দিনাজপুরের যে চালের একটি উৎপাদন বেশি হয়ে থাকে। এখানে কিন্তু এখন যে মিনিকেট জাতের চাল বা BR-28 বা BR-29 যে জাতের চালটি, এটি বিভিন্ন কোয়ালিটি রয়েছে, যার কারণে যেটি হলো সর্বোচ্চ কোয়ালিটি মানের যে চালটি, সেটি কিন্তু আসলে বাজার কিন্তু অনেকটাই বেশি আমরা দেখেছি। এবং মিনিকেট জাতের যে একটু নিম্নমানের বা মধ্যম মানের যে চালগুলো, সেগুলো কিন্তু মোটামুটি যে দাম সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে আজকের বাজারেও যদি আপনাকে একটু তথ্য দিয়ে রাখি, যে মিনিকেট জাতের যে চাল রয়েছে এখানে কিন্তু 68 টাকা থেকে 70 টাকা দরে কেজি দরেও চাল পাওয়া যাচ্ছে। এবং কিছু কিছু চালের দাম কিন্তু আরো বেশি, অর্থাৎ 75 থেকে 78 টাকা পর্যন্ত কিন্তু কেজি চাল বিক্রি হয়েছে, আমরাও দেখেছি। পাশাপাশি যে সমস্ত ক্রেতারা আসলে ভালো মানের চাল কিনতে চায়, তারা কিন্তু আসলে একটু ভালো দাম দিয়েও কিনতে চায়। পাশাপাশি যারা মধ্যম শ্রেণীর যারা ক্রেতারা রয়েছেন, তারা কিন্তু মধ্যম মানের যে চালের সেটি কিন্তু কিনছে। আরেকটি আপনি কথা বলেছেন যে যেহেতু ভারতীয় যে চালটি রয়েছে, আসলে ভারতীয় চাল রপ্তানি করা হচ্ছে, বাংলাদেশ সরকার রপ্তানির যে পারমিশন দিয়েছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং আমরা সেটা দেখেছি যে ভারতীয় চালটি আসলে তুলনামূলকভাবে একটু মোটা, এবং সেই চালটা কিন্তু 50-53 টাকা থেকে শুরু করে 54 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সেই চালের কিন্তু যারা ক্রেতারা রয়েছেন, সেটা কিন্তু আসলে অনেকটা চাহিদা কম আমরা দেখেছি। আরেকটি কথা, যেহেতু আপনি জানেন যে এই অঞ্চলটি হচ্ছে শীত প্রধান একটি এলাকা, অর্থাৎ উত্তর অঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর এই অঞ্চলটি শীত প্রধান হয়ে থাকে। এবং আগাম জাতের যে শীতকালীন যে সবজি বাজারে সবেমাত্র উঠতে শুরু করছে। তবে এখন যে আবহাওয়াটি অনেকটাই উষ্ণ আবহাওয়া থাকার কারণে এবং গরমের তাপটাও কিন্তু বেশি, যার কারণে চাহিদার তুলনায় যে শীতকালীন সবজি অনেকটা সরবরাহ কম থাকার কারণে কিন্তু বাজারে কিন্তু শীতকালীন যে আগাম জাতের যে সবজিটি রয়েছে সেটির একটু দাম বেশি, যেটা ক্রেতারা বলছেন। পাশাপাশি বিক্রেতারা বলছেন যে যেহেতু আর কিছুদিন পর 15-20 দিন পরে যখন পুরোপুরি শীতটা চলে আসবে এবং সেই সময় শীতকালীন সবজির সরবরাহ বেশি হবে, সেই সময় হয়তোবা সবজির বাজারটা অনেকটা কমে আসতে পারে। দোলা। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। বিশ্ববাজারে দরপতনের ধাক্কা লাগতে শুরু করেছে দেশের স্বর্ণের বাজারে। গত বুধবার থেকে কিছুটা কমে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবশেষ গত বুধবার প্রতি ভরি স্বর্ণের দাম ৮৩৮৬ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০৮,৯৯৬ টাকা নির্ধারণ হয়। প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১,৯৯,৫০১ টাকা, ১৮ ক্যারেটের ১,৭০,৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১,৪২,২১৯ টাকায় বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $61.৫ ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে $67.25। আর দুবাইতে প্রতি ব্যারেল তেলের দাম $65.24। অন্যদিকে ভারত তথা ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $63.21। আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর আমন্ত্রণ রইল আন্তর্জাতিক খবরে। ধন্যবাদ সবাইকে।